उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हो तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। वेलकम टू टक झाल मिष्टि विथ इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা প্রত্যেক কটা মেয়ে তার বাবাদেরকে বলে যখন ছোটোবেলায় হাত ধরে আঙুল ধরে বাবা হাঁটতে শেখায়, তারপর যখন যেখানে বাধা বিপত্তি বাবা তার মেয়েকে প্রোটেক্ট করে, মেয়েকে পরিচালনা করে, ঠিক রাস্তাটা দেখায়। তারপর একটা সময় আসে যে সময় তাকে বিয়ে দিতে হয়, বিয়ে দিয়ে তাকে সেটেল করিয়ে দিতে হয়। তাই জন্য আর এই যে দেহলিজ মানে বাবার বাড়ির থেকে যে শ্বশুর বাড়ির যে দেহলিজ, দেহলিজ কথাটার অর্থ হচ্ছে চৌখাট। তো এই চৌখাটটা অনেক উঁচু বাবা, দেহলিজ উঁচি হে ইয়ে পার করাতে। এই যে হাতটা দেখবেন অনেক জায়গাতেই দেখা যায় যে বাবা হাত ধরে মেয়েকে পার করিয়ে দিচ্ছে। আমাদের যেরকম বাঙালি রীতিনীতি আছে যেখানে মারা আঁচল পাতে, মেয়ে তাদের ওই প্রতীকী যে ধান বা চাল, যে যা আমি খেয়েছি, আমার বলতেও না কেমন লাগছে, সব আমি তোমাদের শোধ করে দিয়ে গেলাম। ওটা একটা মানে অদ্ভুত মুহূর্ত। যারা যারা এখানে আছেন, আমার ভিডিও দেখছেন, যারা কখনো ওই চালটা ছড়িয়েছেন বা যারা আঁচল পেতে সেই চালটা গ্রহণ করেছেন, দু রকমই মানুষ আমি জানি আমার এখানে রয়েছেন, তারা হয়তো সেই সময়টা ফিরে পাবেন যে হ্যাঁ সেইটা একটা কি মুহূর্ত, মানে বুকের মধ্যে পাথর রেখে ওই চালটা ফিরিয়ে দিতে হয় এটা বলে যে যা আমি ঋণ শোধ করে দিয়ে গেলাম। বাবা মায়ের ঋণ কোনো দিনও শোধ হয় না, কোনো দিনও না। তো সেক্ষেত্রে এটা আমাদের করতে হয়, প্রতীকী ওটা করতে হয়। তো এখন অনেকে আবার ওই কনকাঞ্জলি ওইটা অনেকে তুলে দিয়েছে, ওই নিয়মটা একেবারে তুলে দিয়েছে। তো যাই হোক, আমি এই গানটা কেন গাইলাম আজকে ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো লাস্টে এবার মুড়কে না দেখো দিলবারো, তো দেখবেন এই জিনিসটা আমাদেরও আছে যে যখন ওই বেরিয়ে যায় তখন কিন্তু মানে যখন চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে প্রথম, তখন বলে পিছন ফিরে তাকাতে না, মানে আর পিছন ফিরে তাকিয়ে মানে বাপের বাড়ির যে মায়া সেটা আর মায়া বাড়িও না। এখন তোমার নতুন জীবন, তুমি নতুনভাবে শুরু করতে চাচ্ছ, আর পিছন ফিরে তুমি দেখো না। যেটা তোমার ভাগ্য নির্ধারণ করা সেটা না নির্ধারণ করা হয়ে গেছে, তোমাকে সেই পথে এবার এগিয়ে যেতে হবে। কারণ প্রত্যেকে কিন্তু যারাই আমরা বিয়ে করি তারা নিজেরা দেখে করি, বাবা মায় দেখে দেখে দিক বা যে কোনো কারণেই হোক না কেন, যাই হোক না কেন, একটা কিন্তু যেটাকে বলে নাকি একটা অনিশ্চয়তার মধ্যে ভালো হবে মন্দ হবে, কীরকম হবে, যেরম ছিলাম তেমন থাকবো, কি হবে, এটা একটা সত্যিকারের যেটাকে বলে ভবিষ্যৎ। তো সেই ভবিষ্যৎটা যতই দেখে দিক না কেন একটা অনিশ্চয়তা, একটা কিন্তু একটা ভয়, একটা কি হবে ভাব, এই জিনিসটা তো থাকেই, তাই না? তো যাই হোক, এখন চলে আসি ভিডিওটার মধ্যে যে এখন এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো অবশ্যই টিনের লেটেস্ট ভিডিওটা দেখলাম, তো সেখানে আবারও সেই ব্যালকনি থেকে শুরু হলো ওর ভিডিও করা। তো সেই ভিডিওর মধ্যে দেখছি দরদর করে ঘামছে, বলছে সকালে উঠে জাস্ট 1 কাপ চা করেছে। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, 1 কাপ, কারণ ও তো একা রয়েছে, তাই না? তো যদিও আগের দিন একটা আবছা ছায়া, আপনারা অনেকেই বলছেন যে হ্যাঁ বুঝতে পেরেছি ওখানে ও একা ছিল না, সাথে কেউ ছিল। আর তাছাড়াও আজকে তো অনেক কিছু প্রমাণ হয়ে যাবে, অনেক কিছু যা ও নিজেই দেখিয়ে দিয়েছে তাতে পরিষ্কার ওই আমাদের বুঝিয়ে দিচ্ছে, চিল্লে বলে দিচ্ছে যে না আমি এখানে একা নই, আমার সাথে কেউ একজন রয়েছে। তো সকালবেলা ব্যালকনি থেকে শুরু হলো ব্লগ চা দিয়ে। তো সেই 1 কাপ চা করতে গিয়ে ও দরদর করে ঘেমে গেছে। তো চাটা বললো একটা কাপ দেখালো, সেটা হচ্ছে গিয়ে ভাঁড়ের মতো দেখতে, বললো এখন এই কাপেই খাওয়া হবে। তো চিন্তা করে দেখুন, একটা মানুষ যে একা নিজের জন্য চা বানিয়েছে, নিজে চা খাচ্ছে, সে কখনোই কি এটা বলবে যে এখন এই কাপে চা খাওয়া হবে? সে তখন এটাই বলবে যে এই তো 1 কাপ চা বানালাম, এবার আমি চা খাবো বসে, তাই না? তো এখানে আমরা বা দুজনে এই কথাগুলো এড়াতেই কথাটা এরকমভাবে ওর মুখ ফসকে
থেকে বেরিয়েই গেল। কারণ একটা জিনিস জানবেন, যতই যাই হোক, এটা যে যতই মানে ঘাঘু হোক না কেন, যখন কথা বলে না, যত বড়ই মিথ্যাবাদী হোক, যখন কথা বলে তখন দেখবেন কথা বলতে গিয়ে কথার ভাঁজের মধ্যেই বুঝতে পেরে যাবেন যে সেই মানুষটা কি বলতে চাইছে। তো ওখানে এখন চা খাওয়া হবে, এখন এই ভাঁড়ের এই কাপটার মধ্যে চা খাওয়া হবে বলে ও যখন বলল তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ও ওখানে একা নেই। তো যাই হোক, ক্যামেরাটা কিন্তু ও ওর যে ট্রাইপড আছে সেটাতেই মাউন্ট করেছিল, সেটা নিয়ে ওই দৃশ্যটার জন্য, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু সাথে কেউ না কেউ ওর সাথে চা খাচ্ছে, এটা 100% সত্যি। আর তার সাথে দেখালো হচ্ছে গিয়ে ওই যে মিষ্টি পাউরুটি, সেটা। তো তারপরের দৃশ্যেই দেখালো যে ম্যাগি, সেখানেও মানে অতিরিক্ত আর কি এক্সাইটমেন্টে ওভার এক্সাইটেড হয়ে ও ম্যাগিটা দেখিয়ে দিয়েছে। কিন্তু তার পর মুহূর্তেই ও বুঝতে পেরে গেছে যে দর্শকরা বুঝে যাবে যে এতটা ম্যাগি কখনো একটা ম্যাগি ভাঙলে হয় না। ম্যাগি খুব কম হলেও প্রত্যেকে আমরা কিন্তু প্রায় কেউ রেগুলার না খেলেও 2 দিন আর 3 দিন অন্তর আমরা খাই। তো সেক্ষেত্রে কেউ অনেকের তো ছেলেমেয়ে, বড় বড় ছেলেমেয়ে, তাদেরকে ম্যাগি খাইয়ে, অনেকে তো আছে লাঞ্চও ম্যাগি দিয়ে পর্ব শেষ করে দেয়, হ্যাঁ, যে লোকের পিন্ডি চটকাবে বসে, সেই জন্য রান্না করার সময় পায়নি, তাহলে কি করবে, বড় ছেলেকে দিয়ে দিচ্ছে ম্যাগি। এই টিনেরই 5-8টা গোলামগুলোর মধ্যেই একজন কেউ রয়েছে। শুনলাম, আমার কাছে খবর আসলো যে দিদি রান্না পর্যন্ত করে না, সে বড় ছেলে, তার কলেজ গোয়িং ছেলে, তাকে কি করে না ম্যাগি খাইয়ে ভাগিয়ে দেয়। কি অবস্থা ভাবতে পারছেন? তো সেখানে একটা ম্যাগি করে ভাঙলে কতটা হয়, যতই জল দিই ওটা কতটুকুর মধ্যে ছড়ায়, কতটা হতে পারে আমরা সবাই বুঝি। সবার কপালে যতই সি লেখার চেষ্টা করো, সেটা খানিকক্ষণ বাদে তুমি লেখার চেষ্টা করলেও মুছে দিতে হবে কিছু মানুষের মাথা থেকে। আর কিছু মানুষ যারা গোলামে পরিণত হয়েছে তাদের নিয়ে তো কোনো কথাই নেই। তো বললো, ওটা দেখিয়ে সঙ্গে সঙ্গে সামলে নিয়ে বললো, দাদাভাই শিখিয়েছিল, তো আমি না জলের আন্দাজটা জানি না, দাদাভাই যবের থেকে ভাজা এরকমভাবে ম্যাগি খাইয়েছে পেঁয়াজ টিয়াজ দিয়ে, তবে থেকে এই ম্যাগি ছাড়া আমার আর কিছু রোচে না, আমি না জলের পরিমাণটা জানি না। তো জল একদম ঠিক ছিল, ওটা যখন ম্যাগিটা যখন ফুটে সিদ্ধ হয়ে নিজের আসল আকারে পৌঁছে যাবে, তখন দেখবে জল খুঁজে পাচ্ছ না, তোমার ম্যাগি একদম চেয়েই থাকবে। কিন্তু ওই অতটা ম্যাগি কোনো একটা মানুষের একার জন্য ব্রেকফাস্টের, এটা মানে বাত কুছ হজম নেই হুই, মানে হাজমোলা দিলেও হজম হবে না। হ্যাঁ, অনেকেই এই যেরকম বললাম যে অনেকে লাঞ্চ বা ডিনারে ম্যাগি খায়, সেই যা পরিমাণ, ওই যে পরিমাণ যেটা ছিল, সেটা যদি লাঞ্চ বা ডিনারের ক্ষেত্রে হতো আমি তাও মানতাম। কিন্তু ব্রেকফাস্টে ওই মিষ্টি রুটির সাথে চা খেয়ে তারপর আবার অতটা পরিমাণে ম্যাগি, বোঝাই যাচ্ছে যে সাথে কোনো অশরীরই বসবাস করছে। তো টিনের ওই নাকি যে ফ্ল্যাটটা, সেটা নাকি শুনলাম হন্টেড, ওখানে ভূত থাকে। একজন কমেন্টে বলেছে যে ওখানে ভূত থাকে। তো সেটা তো আমরা বুঝতেই পারছি, খুব ভালো করে বুঝতে পারছি যে এখানে টিনের সাথে এমন কেউ বসবাস করছে, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। তার মানেই সে অশরীরী। খাবার পরিমাণ সমস্ত কিছু দেখা যাচ্ছে 2-3জন মানুষের, কিন্তু অথচ কেউ নেই। টিন বলছে আমি একা। তাহলে বুঝতেই পাচ্ছেন কতগুলো ম্যাগি কে সাবার করলো ভাই। তারপর আবার একটা দৃশ্য দেখালো, সেটা হচ্ছে আবার সেই ব্যালকনি থেকে নিচে বৃষ্টি পড়ছে, আর তার বৃষ্টির মধ্যে একজন আম বিক্রেতা তার আমের গাড়িটাকে রাস্তার মাঝখানে রেখে, মানে ওদের ওই যে ফ্ল্যাট তার ঠিক নিচেই ফুটপাতের কাছে রেখে, সে বৃষ্টি থেকে ভেজার জন্য ওই ফ্ল্যাটের নিচে অনেকগুলো দোকান আছে, তো তারই মধ্যে একটাই মনে হয় দাঁড়িয়েছে। তো ওপর থেকে টিন নিচে, ওর এখন প্রধান কন্টেন্টই হয়ে যাচ্ছে আর কালে যে ফ্ল্যাটের ওই ব্যালকনি থেকে নিচে কে কি করছে সেটাই দেখানোটা ওর কন্টেন্ট। মানুষের যে ব্লগারদের কি হয়, তারা কি করছে সেটা দেখানো, মানে আমরা নিজেরা কি করছি সেটা দেখানোটা আমাদের কন্টেন্ট। তার সাথে সাথে যারা আরও আশেপাশে আছে তারা অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু টিনের প্রধান কন্টেন্টই হচ্ছে রাস্তায় কে কী করছে, কে আম নিয়ে বেরিয়েছে, তার আম কতটা বিক্রি হয়েছে, কতটা বিক্রি হয়নি, কেন সে বিক্রি করতে পারছে না, প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। এইটা হচ্ছে একটা ব্লগিংয়ের তার কন্টেন্ট। ভাবতে পারছেন? এই হচ্ছে এখন আমাদের রোজ এটাই দেখতে হবে যে ওর বাড়ির নিচ থেকে যারা যাচ্ছে তারা ঠিকমতো কাজ করছে কি করছে না। তো যাই হোক, বলছিল যে বাহ, আমটা দেখে ইচ্ছা করছে কিনতে, কিন্তু নিচে যেতে পারছি না। তো যাই হোক, এটুকু বলতে পারি অফ
রান্নাটা করে মানে ও না যাক, কিন্তু ওই যে অশরীরী, সেই অশরীরী কেউ ঠিকই গেছে, গিয়ে মনে হয় নিয়ে এসছে। তো বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে সে আম বিক্রেতা বিক্রি করবে কি করবে না সেটাও একটা বড় বিষয় আছে। তো যাই হোক, তারপর থেকেই চলে আসলো কাট্টু কোথায় না রান্না হচ্ছে। তো রান্না এখন দেখলাম, তার মধ্যে ও রান্না করার আগে হচ্ছে গিয়ে দেখালো, বললো স্নান করব, আর তারপর জামা কাপড় সব আগের দিন যেগুলো কেটেছিল সব ভিজে শুকিয়ে গেছে, তো এবার স্নান করবে আর ঠাকুর দেবে। তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হলো। তো যাই হোক, দেখছি আজকাল খুব কৃষ্ণ নাম নেওয়া হচ্ছে, তো ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুরের ওখানটা সমস্ত সরিয়ে টরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। তো জানি না এখনও পর্যন্ত যে তুলসী গাছটা এখনও ওখানে রেখে দিয়েছে। বললো যে তুলসী গাছের সম্পর্কে কিছু বললো না, কিন্তু ওই যে ওদের পুজোর সময় যে আড়ি পাততে হয়, তো সেই আড়িটা এখনও রয়েছে। বললো এখন না, ওটা নেক্সট সপ্তাহে মা বলেছে ওটা তুলে দিতে হবে। তো জানি না, আমি শুনেছি আড়ি পাতার পর মানে একটা তিথি থাকে, তার মধ্যেই পুজোটা করার পর নাকি আবার তুলে দিতে হয় বা সরিয়ে দিতে হয় সামথিং। এটা যাদের নিয়ম আছে তারা জানবেন, আমাদের বাড়িতে এই নিয়মটা নেই, তাই আমি হলপ করে কিছু বলতে পারি না। কিন্তু এরকম আরও একজন ব্লগারের আমি দেখেছিলাম, তাদের বাড়িতে পুজো হয়েছিল আর তারপর না ওটা সরিয়ে দিয়েছিল। পুজোটা হয়তো যাওয়ার পর তাদের তো আরও সুন্দর করে আড়ি পেতেছিল, সেই কাপড় দিয়ে মানে নতুন একটা কী যেন বলে, নতুন শাড়ি দিয়ে শাড়িটা খুলে সুন্দর করে আড়ি পেতে পুজো হয়েছিল। তো যাই হোক, এটা যাদের যাদের নিয়ম আছে তারাই জানবেন যে ও ঠিকঠাক নিয়মগুলো করলো কি করলো না। তো এই কবে সেই বৃহস্পতিবার গেছে, আর বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার দিন ও গিয়ে খুললো সব পচা ফুলগুলো। এমনিতে নিয়ম হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার পর যে পুজোর মানে ফুল বা মালা, সেগুলো পরের দিনই তুলে ফেলে দেওয়ার কথা, বাসি ফুল রাখতে নেই। এত মানে ঠাকুর নিয়ে বড় বড় ডায়লগ মারছে, লক্ষ্মী নিয়ে ডায়লগ মারছে, কিন্তু এটা সে জানেই না যে পুজো হয়ে গেছে 3-4 দিন হয়ে গেছে, তার সত্ত্বেও ঠাকুরের সিংহাসনে সেই পচা ফুলগুলো পড়ে রয়েছে। তো যাই হোক, পরিষ্কার করে দিল, পরিষ্কার করে বসলো কোথায় না রান্না করবে। তো দেখলাম কতগুলো ফ্রিজ থেকে বার করেছে বুড়ো বুড়ো ভেন্ডি, কচ কচ করে আওয়াজ হচ্ছিল। তো এই বুড়ো ভেন্ডি কাটছে, বুড়ো ভেন্ডিকে ভাজা হবে, আর তার সাথে আগের দিন বলেছিল যে মাংস, তো সেই মাংস। তো যাই হোক, কৃষ্ণ নাম নিতে নিতে খুব দেখলাম আর কি রান্না করা হচ্ছে ভালো ভালো ভালো। কারণ ও যা লীলা খেলা শুরু করেছে, সেক্ষেত্রে ওকে অবশ্যই যে সব লীলার ওপরে যা লীলা, তার তো ছত্রছায়ায় যেতেই হবে। কিন্তু সে লীলা প্রচুর করতে পারে, কিন্তু ভালোর জন্য লীলা করে, আর সেও কিন্তু ধরিয়ে দেয় সব কিছু। তারও লীলা এখানে যে ও যতই লীলা করার জন্য তার নাম ডেকে ডেকে গান গাক না কেন, তিনি কিন্তু জানেন তার চোখ থেকে কোথাও কেউ মানে ফাঁকি দিতে পারবে না। উনি জানেন যে এই যে ভক্তিটা শুধুমাত্র স্বার্থের জন্য আর লোক দেখানোর জন্য, কিছু মানুষের বেশি প্রশংসা কুড়ানোর জন্য, আদেও মন থেকে ভালোবাসা বা ভক্তি কোনোটাই নেই। কারণ এর আগেও শুনেছি, যদি বাবলু কিশোর কথাই সত্যি বলে মানতে হয়, যে ও একজন নাস্তিক, যে কিনা ঠাকুর ভগবানে অতটা বিশ্বাসই করে না। কেন পুজো করব, কী জন্য পুজো করব, কেন ওকে মনে হয় বলা হয়েছিল দীক্ষা নেওয়ার কথা, কেন নেব, কী জন্য নেব, অনেক কথা বলে। তো যারা ভগবানকে ভালোবাসে, যাদের মনে ভক্তি থাকে, যারা মানে নাস্তিক হয়, তারা কিন্তু ও ভগবানের সম্পর্কে অত প্রশ্ন করে না। কারণ একটাই জিনিস আমরা জানি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো ভগবানের ক্ষেত্রে তর্ক চলে না, শুধুমাত্র ভগবানের যা কথা বিশ্বাস করে, যেখানে এই যে এত বড় বড় যে মঙ্গল কাব্যগুলো সব, তো যে মনসা মঙ্গল বলুন, সব আরও অনেক যত কাব্যগুলো বলুন, সব সেখানে কি হয়েছে, সব ঠাকুরদের যে নাম গান, সব যে তাদের যে ব্রত, এগুলো যে প্রচলিত হয়েছে, সেগুলোর জন্য ছোট ছোট গল্প আমরা শুনি, তাই না? কোনো সদাগর, সে অহংকারের চোটে মা লক্ষ্মীকে পুজো করতো না করে সে গেছে লক্ষ্মীর কোপে, তার সাতটা নৌকা, বড় বড় নৌকা আর কি, ওই কি যেন কী বলে ওগুলোকে, 7 মহলা করে এক একটা নৌকা, সেগুলো সব জলের মধ্যে ডুবে গেছে।
তারপর সে আবার যখন পুজো করলো তারপর সেগুলো আবার সেই ধন সম্পত্তি ফিরে পেল। এই সমস্ত গল্পগুলো শুনেই তো আমরা কখনো এটা নিয়ে তর্ক করেছি, কখনো তর্ক করে না, সেগুলো নিয়ে আমরা তর্ক করে যুক্তি খুঁজতে গেছি। কিছু জিনিসের যুক্তি হয় না যেগুলো সত্যি। তো যাই হোক, আজকে শ্রীকৃষ্ণের তো সমস্ত পাওয়া গেছে, কি যেন বলে, ওনার যে অস্তিত্ব, তার যে প্রমাণ তো অনেক জায়গাতে, দ্বারকা থেকে শুরু করে সব জায়গাতেই পাওয়া গেছে। তো সেখানে শ্রীরামচন্দ্রের অস্তিত্ব, মহাবীর, হনুমান, তার যে জিনিসগুলো, সেই কথাগুলো, গল্প কথাগুলো সব। আমি দুদিন আগেই একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যে একটা অনেক পুরনো প্রস্তর চিত্র পাওয়া গেছে, যেখানে ঠিক সেই দৃশ্যটা খোদাই করা আছে, যেখানে হনুমানকে যখন তার লেজে আগুন ধরিয়ে দেওয়ার কথা রাবণ বলেছিল, হনুমান লেজ বড় করতে করে 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 সেটা গুটিয়ে গুটিয়ে কুণ্ডলি পাকিয়ে তার উপরে বসেছিল। ওই সেম দৃশ্য প্রস্তরের মধ্যে খোদাই করা। চিন্তা করে দেখুন, আমরা না হয় এই রামানন্দ সাগরের রামায়ণ পড়েছি, বা এমনি কার্টুন, আমাদের ছোটোবেলায় কার্টুনের মতো ক্যারেক্টারের মতো পাওয়া যেত, বই পাওয়া যেত, ছবি আর কি, ছবি দিয়ে দিয়ে ছোটো ছোটো অ্যানিমেশনে, কার্টুন ঠিক বলবো না, অ্যানিমেশনে পাওয়া যেত, সেগুলোতে আমরা গল্প পড়েছি। কিন্তু ওই সেই প্রস্তর যুগ, যে সময় পাথরের মধ্যে খোদাই করে করে, তাহলে কে লিখেছে, মানে কে এঁকেছে ওই ছবি, তাই না? তো কেউ না কেউ তো যারা দেখেছে তারাই আর কি এঁকেছে। তো সেই জন্যই বলছি যে বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। সেখানে দিনের পর দিন তর্ক করতো, হ্যাঁ, কেন দীক্ষা নেবো, তারপর আরও এরকম অনেক পুজোর আচ্চা নিয়ে অনেকও প্রশ্ন করতো, তর্ক করতো। তো এখন কিন্তু দেখুন, সে নিজে আর কি ঠাকুরের পুজো করছে, আর বলছে কি যে রান্নাঘর পরিষ্কার রাখলে নাকি মা লক্ষ্মীর আগমন হবে। সত্যি তাই। তাহলে এই যে যারা বিবাহিত হয় না, লিভ ইন করে, তাদের রান্নাঘরও তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তার মানে সেটাও কি, সেই সংসারেও কি লক্ষ্মী সমানভাবে বিরাজ করে, যেটা কিনা একটা গৃহস্থ বাড়িতে হয়? তাই কি হয়? তো যাই হোক, ওর কথা, মানে ও যে শুধুমাত্র নিজেকে বড় সাজাতে গিয়ে কি যে একটা কথা কখন বলে ও নিজেই জানে না। তো আজকেও সেরকম একটা কথা বলেছে, যেটার জন্যই আজকে ইন্ট্রোডাকশনে গানটা আমি গেয়েছি। তো যাই হোক, এবার দেখলাম যে রান্না দেখলাম, তো ওই অত পরিমাণের রান্না ও নিজের জন্য একা খাবে? তো কারণ দেখুন, প্রথম থেকে বলি, কথা ছিল দাদা বৌদি আসবার, তো দাদা বৌদি আসেনি। তার কারণ বলল যে বৌদি নাকি অসুস্থ, জ্বর হয়েছে। তো যাই হোক, এই জ্বরটা আজকাল সবারই হচ্ছে, এদিকে আমাদের শিলাদেবীরও হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো ওর বৌদির নাকি জ্বর হয়েছে। তো আমি আবার অন্য জায়গা থেকে খবর পেলাম যে ওর বৌদিও নাকি নিজের আলাদা চ্যানেল খুলেছে। তো আগের দিন দেখছিলেন কীরকমভাবে ওই ঠাকুরমশাই এসেছিল, কীরকম নির্লজ্জের মতো আর কি রিলস বানাচ্ছিল, দাঁত বার করে করে। একটা নতুন বাড়ির একটা নতুন বৌমা, তার তো বেশভূষা, তার মানে কি বলবো, তাকে দেখে বোঝাই যাবে না যে সে একটা কোনো বাড়ির নতুন বউ দেখে বোঝা যাবে না। যদি একটু মোটা হতো তাহলে মনে হতো মনে হয় 3 বাচ্চার মা। একটু যদি মোটা সোটা হতো, শুধু রোগা পাতলা, আর মুখটা দেখে বোঝা যায় যে বাচ্চা বয়সে কম। কিন্তু বাচ্চা বয়সে কম বলেও তুমি যদি একটা একজনের বাড়ির বৌমা হয়েছো, সেখানে তোমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে না। বাট ওর বালাই নেই, আর ওর থাকবে কি করে? ওর শাশুড়ির যেহেতু বালাই নেই, ওরও বালা নেই। তো বললো আসবে না, বৌদি আসবে না, দাদা বৌদি আসবে না। তাহলে মা বলেছে যে তুই এক কাজ কর, তুই ওই খাবারগুলো 2-3 দিন ধরে তুই খাস। তো টিন বললো আচ্ছা, 2-3 দিন ধরে আমি ওটা খাবো বলে খাবার যে পরিমাণ দেখালো, সত্যি কথা বলতে টিন যদি একা খায়, ওই মাংসটা শেষ করতে খুব কম হলে 3 থেকে 4 বেলা লাগা উচিত। ওর যা খাবার দেখেছি আমি, আর আমার নিজেকে দিয়ে বিচার করে বলছি যে কমসে কম 4 বেলা লাগা উচিত ওই মাংসটা শুধু শেষ করতে। তারপর হচ্ছে ভেন্ডি ভাজা ভেজেছে, তারপর পটল ভাজা ভেজেছে। ভাবুন, একটা পটল পর্যন্ত ভাজতে পারে না, ও পুড়িয়ে দিয়েছে। বলছে যে ননস্টিকটা তো ওটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আমি বুঝতে পারিনি। বুঝবে কি করে? যে কিনা যাকে কোনো সময় খুন্তি নাড়াতে হয়েছে, যারা নাড়িয়েছে তারাই কিন্তু বুঝেছে যে ঠিক কতটা হিট, কতটা গরম দিলে আমার কোন জিনিসটা পুড়বে আর কোন জিনিসটা ভাজা হবে। তো ও ওই কোনো মতে ওটা দিয়ে চাপা দিয়ে চলে গেছে, ব্যাস চাপা দিয়ে চলে গেছে, ভাজতে দিয়ে গেছে, তাও গ্যাস জোরে করে। তো পুরো পটলটা পুরো পুড়ে আর কি, এই আমাদের কবিতা চোরের মতো মুখটা হয়ে গেছে, পুরো পোড়া আর কি। তো যাই হোক, সেটা ওই খেলো, আর দাঁত বার করে করে বললো যে আমি না বুঝতে পারিনি যে এরকমভাবে পুড়ে যাবে। তো
কি বলা যাবে আর, রান্না করতে করতে এখন বোঝনি, রান্না করতে করতে তারপর ঠিকই বুঝে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে কি বললো আবার বিকেলবেলা, তো বিকেলবেলা ওর ঘরে প্রচুর আলো ঢোকে, আমাদের দেখালো প্রচুর আলো ঢোকে, প্রচুর আলো ঢোকে। তো প্রচুর আলো ঢুকে লাভটা কি, যদি তুমি মানুষকে অন্ধকারে রাখতে চাও, তুমি যখন প্রত্যেকটা মানুষকে অন্ধকারে রাখতে চাও, তাহলে তোমার ঘরে আলো ঢুকে লাভটা কি হলো, তাই না? আজকে যখন জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম, তখন যদি সত্যি মনে সৎসাহস থাকতো তাহলে বলতে, মানে না মুখে বলো, সেখানে দেখাতেই পারতে যে আমি যাচ্ছি, আমার যে বন্ধু ও কিন্তু আলাদা কিন্তু যাচ্ছে, কিন্তু বলনি। ওখানে প্রত্যেক কটা মানুষ জানে যে তোমরা কোন হিসাবে গেছো, তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি। অস্বীকার করতে পারবে? জানি অস্বীকার করতে পারবে না, পরবর্তীকালে তুলে রেখেছো, পরবর্তীকালে তখন হয়তো আমাদেরকে বলবে যে হ্যাঁ আমরা এই পরিচয় দিয়ে, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আমরা গেছিলাম। যেমন কিনা ওই ফ্ল্যাট যখন প্রথম এই ফ্ল্যাটটা দেখতে এসেছিলে, স্বামী স্ত্রী পরিচয় দিয়েই কিন্তু দেখতে এসেছিলে। এমনভাবে মুখে বলনি, কিন্তু লোকে দেখলেই বুঝতে পেরে যায়, লোকে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝে যায় তুমি তোমার এক দাদার সাথে যাবে আর তুমি সাথে তোমার বরের সাথে যাবে, কোনটা দাদা কোনটা বর লোকে ঠিক বুঝতে পারে, একান্ত খুব আলাদা না হলে। যেমন কিনা জানি না তোমরা যখন চায়না টাউনে খেতে গেছো, তখন ওই চায়না টাউনের যে যারা সার্ভ করছিল তারা আদৌ বুঝতে পেরেছে যে তুমি তোমার দাদার সাথে গেছিলে খেতে? বুঝতে পেরেছে যে ওটা তোমার দাদা নাকি কি বুঝেছে? তো ওই রকমই মানুষের বডি ল্যাঙ্গুয়েজ এমন এমন থাকে না, মানুষ বুঝতে পেরে যায়। তো ওখানে তোমার যে বাড়ির মালিক আছে তারা বুঝেই ছিল যে হাজব্যান্ড ওয়াইফ দেখতে এসছে। তো যাই হোক, আজকে একটা জিনিস না বললেই নয়, যে এই যে টিনের অনেক দিনের ইচ্ছা ছিল ম্যা রুমালি বান্না চাতি হু, সেইটার কিন্তু আস্তে আস্তে পদার্পণ করতে শুরু করে দিয়েছে। আজকে দেখেছিলেন ফ্রিজের ভেতরে ক্যামেরাটাকে রেখেছে, তারপর ফ্রিজটা খুলে হ্যাঁ এই তো এবার সবজি নিতে এসছি, দেখেছেন? এটা এই জিনিসটা কিন্তু রুমালির কাছ থেকে শিখেছে। রুমালিও কিন্তু এই অ্যাঙ্গেলে আমি মনে হয় ওকে একবার দুবার দেখেছি, যে ফ্রিজের ভেতরে ক্যামেরাটা সেট করে দিয়ে ফ্রিজটা খুলে সেখান থেকে জিনিসপত্র নেয়। তো ওই যে আমি আগেই বলেছিলাম ওর বরাবরেরই ইচ্ছা मैं রুমালি বান্না চাতি হুঁ, ওর মতো হব, ওর মতো ও যেরকম আর কি স্টাইলিশ সেরকম ফ্ল্যাটে থাকে সেরকম থাকবো। কিন্তু ওর মতো হলে তো ভালো কথা, কিন্তু ও তো প্রত্যেকটা মুহূর্তে ওর হাজব্যান্ডকে শো করে। তো হাজব্যান্ডকে শো করে, আজকে চাটা খায় যখন, তখন ও হাজব্যান্ডকে পাশে নিয়ে বসে, যা ওর হাজব্যান্ড ওর যেরকমই হোক ওর হাজব্যান্ড, তাকে নিয়ে ও মানে গর্ব করে বসে তো 10টা লোককে দেখিয়ে চা খায়। তোমার মতো তো এরকমভাবে লুকিয়ে চোরের মতো তাকে থাকতে হয় না। একটা নিজের ঘর ভালো করে ওয়াইড অ্যাঙ্গেলে দেখাও না, শুধুমাত্র এক একটা কোণা করে দেখাও। তুমি হাজার মানে স্টাইলিশ হয়ে গেল, রুমালির মতো হতে পারবে না, কারণ ও কিন্তু ওর বরকে নিয়ে পাশে বরকে বসিয়ে চা খাইয়ে দেখায়, কিন্তু তোমাকে লুকিয়ে রাখতে হচ্ছে। কি অবস্থা! তো যাই হোক, যেটাই হোক, তারপর দেখলাম হচ্ছে গিয়ে সন্ধেবেলা বলল যে আমার বাইরে ওদের কিছু জিনিসপত্র কিনতে হবে, সেটা বললো। কিন্তু তার আগে বলি যে এই যে কেউ আছে আমরা যে বুঝতে পারি, তুমি যতই বলো যে আমি একা থাকছি, তাও আমরা বুঝতে পারি যে কেউ আছে। তার জন্য বলবো, আজকে আমি যেমন পরিষ্কার বুঝতে পারলাম যখন ও বলল যে তো ঘরে বসেছিলাম আর ঘরে বসেই নারায়ণ পুজোর প্রসাদ পেয়ে গেলাম। তো বললো যে নিচে ওদের এক ফ্ল্যাটে কেউ থাকে, তাদের বাড়িতে মনে হয় পুজো হয়েছে, তারা এসে থালায় করে দিয়ে গেছে প্রসাদ। যেমন কিনা ওদের বাড়িতে যখন গৃহপ্রবেশের পুজো হয়েছিল তখন ওরাও পাঠিয়েছিল, তেমনি সেই বাড়ির থেকেও পাঠিয়েছে প্রসাদ। তো সেটা যখন খাবে এরকমভাবে নিচ্ছিল, তখনই পাশে এরকমভাবে এমনভাবে দেখলো, তাতে পরিষ্কার বোঝা গেল যে ওখানে কেউ একজন আছে, তার দিকে চোখটা গেল। তো দেখবে একটা জিনিস দেখবেন আপনারা, যখন আমরা সিনেমা দেখি, অভিনয় যখন দেখি কারুর অভিনেতা, অনেকেই আছে যারা কিনা হচ্ছে অনেক অন্ধের রোল করেছে। তারা কি অন্ধ? যারা অন্ধের রোল করেছে, এই লেটেস্ট আমি শ্রীকান্ত সিনেমাটা দেখলাম, যেটা রাজকুমার রাও করেছেন। একজন মানে শ্রীকান্ত যে তার মানে একেবারে তার লাইফ স্টোরি, তো সে অন্ধ, জন্মান্ধ। তো সেই জন্মান্ধর অভিনয়টা যখন এই রাজকুমার রাও করেছে, তাকে কিন্তু জন্মান্ধই মনে হচ্ছে, সেরকমভাবেই সে করেছে। তাকে এই জিনিসটা রপ্ত করতে হয়েছে যে অন্ধরা ঠিক কীরকমভাবে তাকায়। একটা মানুষ অন্ধ, তার সাথে আমি কথা বলছি, সে আমার দিকে এরকমভাবে ডাইরেক্টলি তাকাবে না,
সে তো জানবেই না যে আমি ঠিক কোথায় আছি। সে অনেক সময় সে অনেকটা শুনবে, শুনে আমার গলাটা শুনবে, শুনে বুঝবে যে আমার এই সাউন্ডটা ঠিক কোন ডিরেকশান থেকে আসছে, তখন হয়তো সে সেই দিকে তাকাবে বা সেই দিকে রিয়্যাক্ট করবে। তার আগে কিন্তু অন্ধরা দেখবেন এরম করতে থাকে যে ঠিক কোন দিক থেকে আওয়াজ আসছে, ঠিক কোথায় যে কথা বলছে তার মুখটা তারা বোঝার চেষ্টা করতে থাকে। কিন্তু টিনেজ যখন ও ভিডিওটা করছিল, যখন ওই বলছিল, তখনই পুরো চোখটা যখন এরমভাবে যাচ্ছিল, তখনই বোঝা গেল যে কারোর একজনের দিকে তাকিয়ে ও কথাটা বলল যে বাহ, বাড়িতে বসেই কিন্তু পেয়ে গেলাম প্রসাদ বাড়িতে বসেই কোন একটা পুজোর বললো প্রসাদ পেয়ে গেলাম। তাহলে পরিষ্কার বলছি যে অভিনয়টা আরও একটু ভালো করতে হবে, কারণ ধরা পড়ে যাচ্ছে আর পারবে না। এগুলো ঠিক মানে যারা খোঁজার না তারা ঠিক খুঁজে নেবে। ও যদি অন্যদিকে তাকিয়েও থাকে, তার সত্ত্বেও বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার স্টাইল, একটা মানুষ যখন একা থাকে সেই কথা বলার কনফিডেন্স, আর আমি একা নেই, আমার পাশে কেউ আছে, অথচ আমার তাকে লুকিয়ে রেখে বলতে হচ্ছে একা থাকছি, সেই কথা বলার গলার স্বরটা সম্পূর্ণ আলাদা হবে। এত সহজ নয় এই লাই ডিটেক্টর, হ্যানা ত্যানা, এই যে জিনিসগুলো। আমি আগের দিন বলেছিলাম একটা যে সচ ইয়া ঝুট, আপনারা সবাই বললেন যে সচ কা সামনা, আমার মনে পড়ে গেল, হ্যাঁ, সচ কা সামনা যে অনুষ্ঠানটা হতো, সেটাতে তুমি যত সত্যি কথা বলতে পারবে, লাই ডিটেক্টরে তোমাকে বসানো থাকবে, তুমি যেই লাই ডিটেক্টর তুমি মিথ্যে কথা বলছো সেটা ধরে নেবে, তখনই তুমি খেলা থেকে বাদ। তার আগে অবধি তোমাকে একটার পর একটা প্রশ্ন করতে হবে, তোমাকে কিচ্ছু চিন্তা না করে শুধুমাত্র সত্যিটা বলতে হবে। তো এই যদি লাই ডিটেক্টরের টিনকে বসানো হয়, ওই মানে যে মিথ্যে ধরার জন্য ধরলেই একটা আওয়াজ প্যাঁ প্যাঁ, ওই আওয়াজ প্যাঁ প্যাঁ মানে আর বন্ধ হওয়ার সময় পাবে না, ওর জন্য প্যাঁ বেজেই যাবে। টিনকে যদি ওরকম লাই ডিটেক্টরে বসানো যায়, যা মিথ্যে কথা বলে বাপরে বাপ। তো ওই সচকা সামনা এরকম টিনকে যদি করানো হয় না, তাহলে ও বুঝে যাবে কত মজা। তো এইটা করা হয়, এই যে সচকা এই যে লাই ডিটেক্টরটা, যেটা কারণ প্রত্যেকটা মানুষ যখন মিথ্যে কথা বলে তার হার্ট রেট কিন্তু বেড়ে যায়। যদিও এখন এটা ফেক করা যায়, মানুষ নিজেকে সেরকমভাবে অনেক দিন থেকে যদি কাম রাখার জন্য ব্যবস্থা করে যে আমি নিজেকে যাই হয়ে যাক আমি অবিচলিত থাকবো, এরকমও কিন্তু অনেক মানুষ আছে যারা এটাকে রপ্ত করে নিয়েছে, কিন্তু সেটা আমার আপনার মতো মানুষ নয়, তারা অন্য লেভেল। এখানে আমরা সাধারণ মানুষরা যদি মিথ্যে কথা বলতে যাই না, আমার অটোমেটিক্যালি আমার বুকে ঢিডি বেড়ে যাবে। আর ওই যে আমার বিনা মানে কথা বলছি হঠাৎ করে আমার হার্ট রেটটা ঢুটু করে যে বেড়ে গেল, তখনই ওই লাই ডিটেক্টর ধরে নেবে যে আমি মিথ্যা কথা বলছি। তো যাই হোক, টিন আজকে যে দৃশ্যটা দেখালো আর কি, ফ্রিজের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে খুলছে, এবার দুদিন পর দেখবেন কোন দিন হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভের ভেতরে ক্যামেরা রাখবে, রেখে মাইক্রোওয়েভে খাবার গরম করবে, তখন তার আগে ওর ভেতরে ক্যামেরা ঢুকিয়ে খুলে আমাদেরকে দেখাবে এই যে মাইক্রোওয়েভ। কোন দিন দেখবেন ওয়াশিং মেশিনের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে দিয়েছে আর তার মধ্যে জামা কাপড় এরকম ফেলছে। আমি শুধু ভাবছি, ওর তো কোনোদিনও মনে হয় কোমোডে বসার অভ্যাস আছে, আবার না কোমোডের ভেতরে ক্যামেরাটা সেট করে দিয়ে দেখায়। বলা যায় না করতে পারে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তবে এই যে এরকমভাবে নিত্য নতুনভাবে ক্যামেরা ধরা, এই অ্যাঙ্গেল, এগুলো সব রুমালি বান্না চাতিহুর একটা হিস্সা। তো যাই হোক, একটা কথা সত্যি কথা, খাবার যখন খেলো, তারপর মানে একাই তো খেলো, তার মানে অনেক খাবার বেঁচে গেছে, তার মানে এবার দেখবো ওই যে চিকেনটা আমি দেখে রেখেছি, চিকেনটা কেমন দেখতে হয়েছিল, তো সেই চিকেনটাই দেখবো যে মাইক্রোওয়েভে গরম করে পরের দিন খেলো কিনা। আমি এখন পরপর 3 দিন কিন্তু ভালো করে ওর খাবারগুলো দেখবো, যে ওই মাংসটা যেটা সেদিন হয়েছিল সেই মাংসটাই কিন্তু 3 বার আরও দেখাতে হবে যে ও গরম করছে খাচ্ছে, তাহলে বুঝবো যে ও একা আছে। যাই হোক, সেটা অতদূর যেতে লাগবে না, কারণ তারপরেই দেখলাম যে কথাটা বললো যে একটু বাইরে যেতে হবে, কালকে কি রান্না করব তার জন্য কিছু জিনিসপত্র আনতে হবে। এই যে মা বলল যে যেই রান্নাগুলো করেছিস এটাই 3 দিন ধরে খা, মানে কতগুলো মাংস ওর একবেলায় শেষ হয়ে গেল, যে পরের দিন সকালবেলার জন্য আবার খাবার আনতে হবে, মানে বাজার করতে হবে। বুঝতে পারছেন তাহলে ব্যাপারটা? এখান থেকেই কিন্তু ধরা পড়ে গেল যে বাজার আরও করতে হচ্ছে, কারণ সাথে আরও কেউ আছে, আরও মানুষ আছে, সেই জন্যই বাজারটা করতে লাগবে। তো বেরিয়েছিল যখন, তখন দেখলাম ছোট্ট মোমো নিয়ে এসছে, সেই যে আগের দিন যেটা নিয়ে এসেছিলো ওর মায়ের সাথে গিয়ে, সেই মোমো নিয়ে এসছে, তার সাথে চপ নিয়ে এসছে। তা চিন্তা করে দেখুন,
হ্যাঁ, ওই সকাল থেকে খাওয়া দেখুন, হাফ পাউরুটি, পরবর্তীকালেও বলেছিল যে হাফ পাউরুটি দেখিয়েছিল, গোটা পাউরুটি নিয়েছিল, গোটাটা খায়নি, হাফ পাউরুটি চা একবার, তারপর হচ্ছে গিয়ে আবার এত ম্যাগি, দুজনের পরিমাণের ম্যাগি একা, ঠিক আছে, তারপর 4 জনের পরিমাণের চিকেন, তার সাথে 4 জনের পরিমাণের ভেন্ডি ভাজা, সেই দিয়ে ভাত খেয়ে বিকেলবেলা আবার পাশের বাড়ি থেকে আসা প্রসাদ, তারপরে সেই প্রসাদটা খাওয়ার পরেও আবার কোথায় না বাইরে থেকে নিয়ে আসা মোমো আর ভেজিটেবিল চপটা যা হোক সামথিং চপ, ঠিক আছে, তারপরে আবার বললো যে এই আর আমি রাত্রে খাবো না। আর মানুষ খেতে পারে অত খাবার খেয়ে? দেখলাম যে সেই যে কাঁথা, তো সেই কাঁথা কুড়ানি নাম যার হয়ে গেছে সে কি আর কাঁথার মায়া ছাড়তে পারে? তো কাঁথা আর কয়েকটা বালিশ বললো যেগুলো এবার ঢুকিয়ে রাখ। তো ওর যে ছোট্ট পুচকি একটা আলমারি কিনেছে, সেই আলমারির মধ্যে বললো কাঁথা আর বালিশ টালিশগুলো ঢুকিয়ে রাখবো। তার মানে বুঝতে পারছি যে মা এই যে গেছে, মা এখন মোটামুটি 2-3 দিন আসবে না, কোনো কারণে মা হয়তো 2-3 দিন আসবে না, আর সেই জন্যই ওই কাঁথা পাততে আর লাগবে না, মাটিতে কাঁথা পেতে শোয়ার আর প্রয়োজন পড়বে না। মা যতদিনে আবার আসবে ততদিনে মনে হয় ও যে আরেকটা বলেছিল না খাট অর্ডার করেছি, সেই খাটটা মনে হয় চলে আসবে, তাই জন্য আর খাটের প্রয়োজন পড়বে না, তো তাই জন্য মানে কাঁথার প্রয়োজন পড়বে না, তাই কাঁথাগুলো সব তুলে রেখে দিল। মানে এখন ওই বিছানার মধ্যে যে খাটটা আছে খাটটাই ওর পক্ষে যথেষ্ট। তো যাই হোক, খাটে তো খাটনি বেশি হচ্ছে, বুঝতেই পারছেন, আমি আগের দিনও বলেছি, সেই জন্যই খিদের পরিমাণটা দেখেছেন, হ্যাঁ 4 জনের মাংস একদিনেই শেষ করে দিল। নিশ্চয়ই শেষ হয়েছে, নাহলে বললো কেন যে আবার কালকে যেটা রান্না করব, কি রান্না করব না করব তার জন্য আমার কিছু নেই, তাই কিছু কিনতে হবে আমাকে, সেই জন্যই তো গেছিলো না, বিকেলবেলা বেরিয়েছিল পাশাপাশির মধ্যে, তো ফ্ল্যাটে তালা দিয়ে নামলো, তো বুঝতেই পারছেন আশা করি। তো যাই হোক, ওই কাঁথা যখন ভাঁজ করছিল আর জিনিস যত নাইটি ফাইটি আছে সব যখন ভাঁজ করছিল, তখন সেই ভাঁজ করতে করতে একটা কথা বললো যে এই যে ঘরের বিষয়ে যে একটা কথা বলি, যে বাবা মা ছেলে মেয়েদের যখন বিয়ে দেয়, তো বিয়ে দেয় যখন তখন অনেক কিছুই তো দেয়, তো বলি অনেক ওইসব জিনিসপত্র না দিয়ে বরং একটা যদি সম্ভব হয় একটু জমি বা একটা ফ্ল্যাট বা একটু একটা কোনো ওই জমির সাথে সাথে ছোট একটা ঘর যদি মেয়েদের করে দেয় তাহলে খুব ভালো হয়। কারণ প্রত্যেকটা মেয়েরই নিজের ঘর বলে কিছু একটা থাকা উচিত। তো যাই হোক, এই যে মানে বললো কিছু একটা জিনিস বলতে বললো যে অস্থাবর জিনিসপত্র না দিয়ে স্থাবর কোনো সম্পত্তি আর কি, একটা মেনলি একটা মাথার তলার ছাদ যদি বাবা মা দেয় তাহলে আর কোনো মেয়েদেরকে শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কষ্টের সম্মুখীন হতে হবে না। তো যাই হোক, ও তো খুব অল্পই দুনিয়া দেখেছে, অল্পই পৃথিবী দেখেছে, সেই জন্য জানে না যে যে আসল যে কথাটা মানে ডোমেস্টিক ভায়োলেন্সের যে আসল কাহিনী, সেখানে অনেক মেয়েরা আছে যাদের বাবারা বিঘা বিঘা জমিও দিয়েছে, অনেক বাবা আছে যারা কিনা শহরে ফ্ল্যাটও দিয়েছে, তার সত্ত্বেও তাদের মেয়েকে অত্যাচারিত হতে হয়েছে, কারণ সেই ফ্যামিলিটা ঠিক ছিল না যে ফ্যামিলিতে বিয়ে দিয়েছে। তো এই যে কথাটা ও বলছে, আজকে চিন্তা করে দেখুন, আমি বলবো যে প্রত্যেক কটা বাবার কি উচিত। এই যে আমি বললাম এই গানটা এই জন্যই গেয়েছি, ও যে বলছে না যে বাবা তুমি প্রত্যেকটা বাবার উচিত যে স্থাবর সম্পত্তি কিছু মেয়েদের দেওয়া, যাতে কিনা মেয়েদের শ্বশুরবাড়িতে গিয়ে কোনো অসুবিধা না পড়তে হয়। তো এমনিতেই আমাদের দেশে যে সংবিধান চালু আছে সেখানে সবাই জানি আমরা যে মেয়েরাও কিন্তু সম্পত্তির ভাগ পায়। তো সেখানে অনেক মেয়েই আছে সম্পত্তির ভাগ নেয় না, কিন্তু চাইলে নিতে পারে। যেমন কিনা দেখুন শিলা দেবী, তার বাপের বাড়ির যে সম্পত্তি, সেই সম্পত্তি এখনকার ডেটে কয়েক লক্ষ টাকা, কিন্তু উনি নেননি, উনি তার দাবি এখনও অবধি করেননি, আর এখনও করেননি, আমার মনে হয় পরবর্তীকালে করবেনও না। কিন্তু ওনার আরেক যে বোন, সে তো বাপের বাড়ির সম্পত্তি পেয়েছে বলে জানি। তো তারপর ওনার ভাইরা আছে, তো ভাইদের সাথে সাথে আরেকজন বোনও পেয়েছে। তো শিলা দেবীও চাইলে কিন্তু এটার দাবি করতে পারে। যেমন কিনা
রুমালিও কিন্তু বাপের বাড়ির সম্পত্তি নেয়নি, কারণ ও জানে ওই সম্পত্তি নিয়ে কোনো লাভ হবে না। ওই সম্পত্তি ও যদি ক্লেমও করে সেটা রক্ষণাবেক্ষণ করতেই ওর অনেক বেশি টাকা খরচা হয়ে যাবে। যা পরিমাণে সম্পত্তি ও গ্রামে পাবে সেটা রক্ষণাবেক্ষণ করতে ওর উল্টে টাকা খরচা করতে হবে। তো সেখানে ওটা নেওয়া বোকামি। কিন্তু এদিকে শিলাদেবীর বাপের বাড়ির সম্পত্তি সেটা শহরাঞ্চলে, সেখানে যদি জমি বিক্রি করে তাতেই অনেক লাভ। এখানে আলোচনার বিষয় এটা নয় যে কার বাপের বাড়ির জমির দাম কত বেশি, এখানে আলোচনার বিষয় এটাই যে এই যে কথাটা বললো টিন, এটা কতটা যুক্তিযুক্ত। আজকে চিন্তা করে দেখুন, তাহলে প্রত্যেকটা মেয়ের বাবা যদি তাদেরকে এরকমভাবে একটা করে বাড়ি দিয়ে রাখে, তাহলে প্রত্যেকটা মেয়ের কাছে এই যে বার্তাটা গেল যে তোমার এটা বাড়ি নয়, তোমার একটা নিজের নামে বাড়ি রয়েছে, ওটাই তোমার বাড়ি, যেখানে তুমি স্বেচ্ছাচারিতা করতে পারো। শ্বশুরবাড়িতে তোমার যতক্ষণ মনে হবে যে তোমার মন মতো সব কিছু হচ্ছে, যদি থাকতে পারো ভালো, নাহলে সেখান থেকে লাথ মেরে দরকার পড়লে তাদের বুকে পিঠে ছুরি গুজে ভালো করে সেটা নাড়িয়ে এরকম করে যে সুনিশ্চিত করতে যে হ্যাঁ তারা শেষ হলো, তারপরে তুমি তোমার নিজের বাড়িতে চলে যাও। এই বার্তাটা দেওয়ার জন্য বলছে নাকি বাবা মাদের শুধু ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার দরকার আছে, শুধুমাত্র তাদেরকে প্রপার তারা যতটা মানে পড়তে চায় মিনিমাম আর ম্যাক্সিমাম, সেটা যার যে স্টুডেন্ট এক একটা তাদের ওপর, সে যতদিন পড়াশোনা করতে চাইছে তাকে পড়াশোনা করতে দেওয়া, শিক্ষা সে পাবে, সে নিজেই নিজের মাথার নিচের জমি, পায়ের তলার জমি, মাথার ওপরে আকাশ, সমস্ত কিছু, গাড়ি বাড়ি সে নিজে করে নেবে। তার জন্য কোনো রকমভাবে একটা বাড়ি দিয়ে তাকে এটা বুঝিয়ে দেওয়া যে এইটা তোমার আসল বাড়ি, এই যে যেখানে তোমাকে বিয়ে দেওয়া হচ্ছে শ্বশুর বাড়ি, সেটা তোমার আসল বাড়ি নয়। তাহলে এই সমাজ ব্যবস্থা আর থাকবে না। তাহলে প্রত্যেকটা মেয়ের বাবা যদি তাদের একটা করে বাড়ি দিয়ে দেয় আর তাদের মেয়েদের কাছে এই বার্তাটাই পৌঁছায় যে শ্বশুর বাড়ি যে যাচ্ছ সেটা তোমার নিজের বাড়ি, যদি না করে নিতে পারো তাহলে তোমার নিজের আরেকটা আলাদা বাড়ি করে দিলাম, সেখানে এসে তুমি স্বেচ্ছাচারিতা করো, তাহলে চিন্তা করে দেখুন তাহলে আমাদের যে ছেলেরা আছে তাদের আমরা কি শিক্ষা দেব? মানে তাদের আমরা কি বলবো যে যাকে বউ করে নিয়ে আসছো ভালো কথা, তার সাথে তোমার যদি পটলো ভালো, নাহলে তাহলে তুমি কিন্তু কোনো জায়গায় যেখানে সেক্স কিনতে পাওয়া যায় সেখানে যাওয়ার জন্য তৈরি থেকো, কারণ তোমার বউয়ের যদি তোমার সাথে পান থেকে চুন খসলে না পোষায় সে তার নিজের বাড়িতে চলে যাবে। হয় বউয়ের মানে পায়ের তলায় থেকে বউ যেরকমভাবে বলছে সেরকমভাবে থেকে সংসার করতে পারো সম্মান নিয়ে, আর বউয়ের পায়ের তলায় থেকে, আর না হলে বউ যদি তোমার মনে হয় বউ তুমি তোমার পুরুষত্ব দেখাতে গিয়ে বা তুমি তোমার নিজের কথাটা রাখতে গিয়ে তোমার বাড়ির মানে তোমার আর কি নিজের লোকেদের সাথে অ্যাডজাস্ট করে চলতে গিয়ে বউ যদি তাল মেলাতে না পারে, সেখানে যদি বউ তোমাকে ছেড়ে চলে যায় বা তোমার অন্য কোনো কারণ দেখিয়ে যদি তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু তারপর তোমাকে কি করতে হবে? সেক্স কিনে তোমাকে সারাটা জীবন থাকতে হবে, তাই তো? তাহলে ছেলেদেরকেও আমরা বা আবারও একটা অন্য বিয়ে করে তারপর তোমাকে আবার জীবন চালাতে হবে, এই শিক্ষা দেবো আমরা? এই শিক্ষা দেব? আমি জানি আজকে ওর এই কথাটা অনেকেরই মন ছুঁয়ে যাবে। তাহলে তাদের মনকে এই প্রশ্নটা করতে বলবেন তো, তাহলে ছেলেগুলো কি করবে? আমরা প্রথম থেকেই জানি যে বিয়ে দেওয়া, বিয়ে মানেই অ্যাডজাস্টমেন্ট, সেটা ওর মাও করেছে, তার মাও করেছে, তার মাও করেছে, সবাই করেছে। আর শুধু ভাববেন না যে মহিলারাও করে, পুরুষরাও করে। আজকে চিন্তা করে দেখুন তো, হতেই পারে বিয়ে হচ্ছে, ভেতরকার খবর আমরা জানি না। আজকে মেয়েগুলো মুখের সামনে বলছে যে স্বামী ঠিকভাবে স্যাটিসফাই করতে পারে না, এরকম প্রচুর মহিলারাও আছে যারা তাদের হাজব্যান্ডকে হয়তো স্যাটিসফাই করতে পারে না। তারা বলতে আসে, যারা অ্যাডজাস্ট করে নেয় তারা করে নেয়, আর যারা পারে না তারা ওই গিয়ে এখানে ওখানে গিয়ে কেনে দাম দিয়ে সেক্স বা সাময়িক আনন্দ, প্লেজার, তাই না? বাট এত দিন ধরে এই সমাজ ব্যবস্থাটা এরকমভাবেই তো চলে আসছে। আজকে একটা মেয়েকে তার বাবা একটা বাড়ি করে দেওয়া মানেই তার কাছে এই বার্তাটাই পৌঁছালো যে যেই বাড়িতে আছো তা তোমার মতো করে তারা যদি না চলে তাহলে সেখান থেকে লাথ মেরে বেরিয়ে চলে আসবে। আমি বলছি প্রত্যেকটা মেয়ের নিজের বাড়ি করার দরকার, কিন্তু সেটা নিজের দমে, বাবার কাছ থেকে পাবে শুধু শিক্ষা। আজকে যারা অনেকেই আছে
যাদের সেরকম তারা অতটাই মানে একাডেমিকভাবে শিক্ষা তারা গ্রহণ করতে পারেনি, তার সত্ত্বেও এই ইউটিউব বলুন বা আরও অন্যান্য জায়গায় কোনো ব্যবসা করে তারা নিজেদের পায়ের তলার মাটি শক্ত করেছে। অনেকে রয়েছে যারা এই ইউটিউব থেকে ইনকাম করে নিজের বাড়ি পর্যন্ত বানিয়েছে। সব মানে অবশ্যই ফেসগুলো সব মহিলাদের, আর তাদের বড়রা অবশ্য তাদের যদি সাথ না দিত তাহলে তারা করতে পারতো না। এরকম প্রচুর লোক করেছে না, করেনি না? প্রচুর প্রচুর ব্লগাররা তারা বাড়ি করছে না, করেনি? তাহলে কি তারা স্বেচ্ছাচারিতা চালাচ্ছে? তাদের শ্বশুর বাড়ি বলে কিছুই নেই, কিচ্ছু নেই, তারা সবার ওপর দিয়ে বা বরের মাথার ওপর দিয়ে পা দিয়ে দিয়ে চলছে। এটা কি স্বাধীনতা বলবো? চিন্তা করে দেখবেন। তো আমার মনে হয় যে হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে তাদের উচিত নিজের পায়ের তলার মাটি শক্ত করা, সেটার জন্য কাউকে দেখিয়ে দেওয়ার জন্য না, নিজের জন্য। নিজের জন্য অনেকেই আছে যে যারা চাকরি বাকরি করে, তারা শ্বশুরবাড়িতে থাকে, নিজের ফ্ল্যাট আছে তাদের, নিজের বাড়ি আছে তাদের, নিজেদের সম্পত্তি আছে, নিজেদের গাড়ি আছে, তার সত্ত্বেও তারা স্বামী সন্তান নিয়েই তাদের সাথে অ্যাডজাস্ট করেই বসবাস করছে। তাতে তাদের সম্মান চলে যাচ্ছে? না, একেবারেই নয়। সবার সাথে থাকা, সবার সাথে অ্যাডজাস্ট করা, সেটাতেই সম্মান আছে। আজকে যে মেয়েটা পরিবারের সবার কথা চিন্তা করে, তাদের সুখের কথা চিন্তা করে চলে, তাদের আমরা সম্মানের চোখে দেখি। যারা স্বৈরাচারী করে, স্বৈরাচারী চাল চালে, তাদের মোটেই আমরা ভালো চোখে দেখি না। এ কী যে ভুলভাল বার্তা দিচ্ছে। আর আমি জানি না, আজকে দেখবেন ওর কমেন্ট বক্সে কতজন লেখে যে মন ছুঁয়ে গেল কথাটা। তারাও বলবো, তাদের বাড়িতে পুত্র সন্তান যদি থাকে তাহলে তারাও কিন্তু তাদের ছেলেদের জন্য ব্যবস্থা করে রাখুক, বা তাদের মেন্টাল ভাবে তৈরি করে রাখুক। এই বলবো, আমি তো বলবো টিনকে, এই ফোকলাকে বলুক যে একটা স্কুল তৈরি করতে, সেখানে ফোকলা ট্রেনিং দেবে ছেলেদের, যে বউ যদি লাথ মেরে চলে যায় তাহলে কি করতে হবে, বা কিভাবে বউয়ের সাথে স্বার্থ ইনকাম রোজগারে বউ হলে কিভাবে তার পায়ের তলায় থেকে বাবা মা পরিবার সমস্ত তাদের পারিবারিক সমস্ত যে বন্ধন, তাদের পারিবারিক যে মান সম্মান যেটুকু আছে সব ধুলোয় মিশিয়ে কি করে বউয়ের পায়ের তলায় থেকে জীবন মানে গর্বের সহিত ফ্ল্যাটে থেকে জীবন অতিবাহিত করতে হয়, সেটা ও একটা স্কুল খুলুক ফোকলা, আর আমাদের শেখাক ছেলেদের, এইটাই করুক। তো যাই হোক বন্ধুরা, পরিষ্কার কথা যে অবশ্যই একা নয়, দোকা তো রয়েছে, আমরা সবাই বুঝতে পেরে গেছি। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।